হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা এগ্রিগেটের যে লাস্ট পোর্শনটা ছিল সেটা পড়ে নেব এবং ওয়াটার আছে সেটাও শেষ করে দেবো। মানে আজকে এগ্রিগেট বেসিক্যালি শেষ হয়ে যাবে, আর বেশি এগ্রিগেট ভালো লাগছে না। দেখো, আজকের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা প্রথমে মেকানিক্যাল প্রপার্টিজ অফ এগ্রিগেট দিয়ে শুরু করবো। ফিজিক্যাল প্রপার্টি একটা বাকি আছে, সেটা আমি মেকানিক্যালের পরে পড়াবো। প্রথমে মেকানিক্যাল এই কারণে পড়াচ্ছি কারণ কি মেকানিক্যাল প্রপার্টি ইজ মানে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কি পড়বো, আমি যেরকম করে পড়াচ্ছি সেভাবেই লিখবে কিন্তু। হ্যাঁ, বুঝতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। আজকে আমরা তাহলে ফার্স্টে কি পড়বো দেখো, উই উইল ডিল উইথ মেকানিক্যাল প্রপার্টিস অফ এগ্রিগেট। আচ্ছা, মেকানিক্যাল প্রপার্টি কি, ফিজিক্যাল প্রপার্টি কি, সেগুলো কিন্তু আমার বলা হয়ে গেছে। ফিজিক্যাল প্রপার্টি কাকে বলে, মেকানিক্যাল প্রপার্টি কাকে বলে, ইন্টারভিউতে কিন্তু তো জিজ্ঞেস করবো যে কী বলতে তুমি মেকানিক্যাল প্রপার্টি বোঝাচ্ছ, কী বলতে তুমি ফিজিক্যাল প্রপার্টি বোঝাচ্ছ। আচ্ছা, এখানে তুমি কোথায় পাবে এটা? IS 2386 পার্ট 4-এ পাবে। এগুলো আমার আলোচনা করা হয়ে গেছে কিন্তু। এই মেকানিক্যাল প্রপার্টিগুলো যদি তুমি জানতে চাও এক্সট্রা করে, তাহলে তুমি পার্ট 4-এ পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার আমরা মেকানিক্যাল প্রপার্টি শুরু করে দিই। বেসিক্যালি 3টে আমাকে কলাম ড্র করতে হবে। এই এখানে একটা করলাম, প্রথমে আমি পুরোটা লিখবো, বোঝাবো, তারপরে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে অথবা এটাকে পজ করে দিয়ে তোমার নোটসে লিখবে। দেখো, ফার্স্ট যেটা আছে, সেটা হচ্ছে এগ্রিগেট, AGG, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু, CRUSHING, ক্রাশিং ভ্যালু। ঠিক আছে, তারপরটা কি আছে? এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। আর একটা কি আছে? এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু। ঠিক আছে, তিনটে এইগুলো আছে। তাহলে এগুলোর নামগুলোকে আমি একটু লিখে রাখছি। এগ্রিগেট ক্রাশিং ভ্যালুকে ACV বলে। কি বলে? ACV, মনে রাখবে। হ্যাঁ, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালুকে AIV বলে, মানে কি এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। আর এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালুকে AAB বলে, AAV। তা শর্টকাটেও যদি তোমার লেখা থাকে তোমার কিন্তু বোঝা উচিত। AAV মানে এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু বোঝাচ্ছে, AIV মানে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু বোঝাতে চাইছে, আর ACV মানে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু বোঝাতে চাইছে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে। আচ্ছা, এইটা কি হবে বলো তো? এটা হচ্ছে স্ট্রেংথ অফ এগ্রিগেট, স্ট্রেংথ অফ এগ্রিগেট ডিউ টু গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড। মানে আমি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের জন্য এগ্রিগেটের কত স্ট্রেংথ সেটা যদি বার করতে চাই, তাহলে আমরা এগ্রিগেট ক্রাশিং ভ্যালু বার করব। বুঝতে পারলে? আচ্ছা, এটা কি? স্ট্রেংথ অফ এগ্রিগেট ডিউ টু ইম্প্যাক্ট লোড। বুঝতে পারলে? এটা হচ্ছে স্ট্রেংথ অফ এগ্রিগেট ডিউ টু গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড, এটা হচ্ছে স্ট্রেংথ অফ এগ্রিগেট ডিউ টু ইম্প্যাক্ট লোড। আর এটা হচ্ছে স্ট্রেংথ অফ এগ্রিগেট ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার। ঠিক আছে, ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য কীরকম স্ট্রেংথ হচ্ছে সেটা। তাহলে এটা কি স্ট্রেংথ অফ এগ্রিগেট ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার। মানে ধরো আমি তোমাকে বলছি, মানে এটাকে অ্যাব্রেশন ভ্যালু বলে আর কি। মানে এই যে ধরো তুমি ঘষছো, এগ্রিগেটের সাথে এগ্রিগেট ঘষছো বা এগ্রিগেটের সাথে অন্য কোনো ম্যাটেরিয়াল ঘষছো, একটা ম্যাটেরিয়ালে ক্ষয় হবে, কতটা ক্ষয় হবে সেটা দেখার জন্য। মানে বেসিক্যালি কি বলতো, এই এগ্রিগেটগুলো তো শুধু কংক্রিটে না, এই এগ্রিগেটগুলো তোমার হাইওয়েতেও লাগবে। আমি হাইওয়ে দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি আরসিসির একটা রোড বানালে, তার উপর দিয়ে গাড়ি চলছে। গাড়ি যখন চলছে তখন গাড়ির টায়ার সমানে ঘর্ষণ করছে না? গাড়ির টায়ারটা যে আছে সেটা কিন্তু রাস্তার সাথে সমানে ঘর্ষণ করছে, তাতে টায়ারেরও কিন্তু ক্ষতি হয়, রাস্তারও ক্ষতি হয়। তো
মানে আমরা দেখতে চাইছি যে আমরা যে এগ্রিগেটটা দিয়ে বানাচ্ছি ম্যাটেরিয়ালটা বা কংক্রিটটা বা বিটুমেন যাই হোক না কেন, সেটা ওই ঘর্ষণটা নিতে পারবে কিনা। এটাকেই বলা হয় স্ট্রেংথ অফ এগ্রিগেট ইন্টু ওয়্যার অ্যান্ড টিয়ার। ওয়্যার অ্যান্ড টিয়ার মানে ছিঁড়ে যাওয়া, ঘষে যাওয়া, ঠিক আছে, এটাকে বলে এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু। তাহলে আমরা এগুলোর মাধ্যমে কি কি বার করি দেখো। প্রথমে তুমি বলবে যে এর মাধ্যমে আমরা বার করি হচ্ছে এগ্রিগেট ক্রাশিং স্ট্রেংথ। এগ্রিগেট ক্রাশিং ভ্যালু আছে, তো আমরা বার করি কি এগ্রিগেট AGGRE এগ্রিগেট ক্রাশিং স্ট্রেংথ। ক্রাশ, এখান দিয়ে আমরা কি বার করি টাফনেস। মনে রাখবে কিন্তু এগুলো জিজ্ঞেস করে এগ্রিগেটের, এখানে আমরা টাফনেসটা বার করি, ইম্প্যাক্টের মাধ্যমে টাফনেস বার করব। ক্রাশিং স্ট্রেংথের মাধ্যমে আমরা মানে স্ট্রেংথ যেটা এমনি গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের মাধ্যমে আমরা ক্রাশিং স্ট্রেংথ বার করব। আর ওয়্যার অ্যান্ড টিয়ারের মাধ্যমে আমরা বলতে পারি হচ্ছে অ্যাব্রেশন। এই তিনটে জিনিস তাহলে বুঝতে পারলে কি ক্রাশ মানে বলবে যে গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের জন্য আমরা ক্রাশিং স্ট্রেংথ বার করি, ইম্প্যাক্টের দিয়ে আমরা টাফনেস বার করি, আর ওয়্যার অ্যান্ড টিয়ারের মাধ্যমে আমরা অ্যাব্রেশন ভ্যালুটা বার করি। ঠিক আছে, এবার চলে আসো আসল জিনিসে। দেখো এই এগ্রিগেটটা তোমাকে কি করতে হবে বলো তো, এরকম দুটো সিভ নিতে হবে, 2 সিভস। একটা থাকবে 12.5 মিলিমিটার সিভ, আর একটা থাকবে 10 মিলিমিটার সিভ। তুমি বুঝতে পারলে আমার কথা? দুটো সিভ নেবে, সিভ নিয়ে তুমি এগ্রিগেটটাকে এরকম করে সিভ অ্যানালাইসিস করবে। যেই এগ্রিগেটগুলো এখান দিয়ে পাস করে যাবে এবং এখানে রিটেন করবে, মানে কি এর মাঝখানে থাকবে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এর দিয়ে যে পাস করে গেল সেগুলো ছেড়ে দাও, এখানে যেগুলো রিটার্ন করলো সেগুলোও ছেড়ে দাও, এর মাঝখানে যেটা থাকবে, ঠিক আছে, যে এগ্রিগেটগুলো 12.5 মিলিমিটার পাসিং এবং 10 মিলিমিটার রিটেন, তাহলে কি হচ্ছে এত মিলিমিটার পাসিং আর 10 মিলিমিটার রিটেন। এই এগ্রিগেটগুলোকে আমরা ফার্দার প্রসেসের জন্য নিব। এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 কি? এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 কি করবো বলো তো? এরকম আমরা এগ্রিগেটগুলোকে নিলাম, নিয়ে এখানে আমরা লোড দেব। এটা হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ মেশিন, এখানে এগ্রিগেটগুলো আছে। কোন এগ্রিগেটগুলো নিয়েছি বুঝতে পারছো তো? সেই এগ্রিগেটগুলোই আমরা নেব, যে এগ্রিগেটগুলো এই 12 মিলিমিটার পাসিং আর 10 মিলিমিটার রিটার্ন হয়েছে। এই এগ্রিগেটগুলোকে নিয়ে আমরা ক্রাশিং স্ট্রেংথ দেবো। কি লোডে দেবো? কারণ কি দেখো এখানে কিন্তু গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোড বলা আছে, অতএব আমি সাডেনলি দিতে পারবো না, আমি তোমাকে মানে ফুলও দিতে পারবো না, আমাকে গ্র্যাজুয়ালি মানে ধীরে 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 লোডটা বাড়াতে হবে। এখানে আমি দেবো হচ্ছে 40 টন ইন 10 মিনিট। এটা মনে রাখতে হবে তোমাকে। 40 টনের লোড দেবো এই মেশিনটার মাধ্যমে, 10 মিনিটে যেন 40 টন লোড এখানে পড়ে। ঠিক আছে, তাহলে এর অ্যাপ্লাই মানে লোডিং রেটটা কত? 4 টন পার মিনিট। যদি বলে যে রেটটা কত, 4 টন পার মিনিট। ঠিক আছে, 1 টন মানে 1000 কেজি মনে রাখবে, 1 কুইন্টাল মানে 100 কেজি, এগুলো মনে রাখবে। এটা হলো স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3 কি বলো তো? যেই এগ্রিগেটগুলো এখানে ক্রাশ হলো, তুমি যেহেতু 40 টন দিয়েছো, 40 টন মানে ভাবতে পারছো তোমার উপরে যদি 100 কেজির একটা ম্যাটেরিয়াল পড়ে তুমি একদম মরে যাবে। 40 টন মানে 40,000 কেজি। ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। এগ্রিগেট তো ক্রাশ হবেই, ঠিক আছে, হোক কোনো অসুবিধা নেই, একটা নির্দিষ্ট পরিমাণ ক্রাশ হতে হবে। তো এগ্রিগেট ক্রাশ হয়ে গেছে, এবার আমি কি করবো বলো তো? 2.36 সিফটা নেব, 2.36 মিলিমিটার সিভ নেব। প্রথমটা 3টে সিভ তাহলে হলো। এখানে কি কি সিভ হলো মনে রাখবে? প্রথম হচ্ছে 12.5 মিলিমিটার সিভ, তারপরে হচ্ছে 10 মিলিমিটার সিভ, তারপরে হচ্ছে 2.36 মিলিমিটার সিভ। ফাইনাল স্টেজে আমরা 2.36 মিলিমিটার সিভ নিব, নিয়ে এখানে আমরা সিভ অ্যানালাইসিস করব। করার পরে যে এগ্রিগেটগুলো নিচে পড়ে থাকবে, মানে যেগুলো পাস করে গেছে, কিছু পরিমাণ উপরে থাকবে যেগুলো ভাঙেনি, এরকম ধরো আছে, এন্ড সাম এগ্রিগেট উইল পাস। তো এই পাসিং এগ্রিগেটের আমরা ওয়েট নেব, পাসিং এগ্রিগেট, এটাকে আমি ধরলাম x1। ঠিক আছে, 4 নাম্বার আমরা কি করব বলো তো? এগ্রিগেট ক্রাশিং ভ্যালু, আমরা তো এটা এগ্রিগেট ক্রাশিং ভ্যালু বার করছি, ইজ ইকুয়াল টু টোটাল ওয়েট যেটা আমি নিয়েছিলাম, সরি যেই ওয়েটটা পাস হলো x1 ডিভাইডেড বাই এখানে টোটাল আমি x ওয়েট নিয়েছিলাম। ধরো এইখানে যে ওয়েটটা নিয়েছিলাম সার x ওয়েট, আর যেটা 2.36 দিয়ে পাস করলো সেটা x1, x1 ইন্টু 100%। এটাই হচ্ছে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। তোমার এগ্রিগেট ক্রাশিং ভ্যালু মানে হচ্ছে পার্সেন্টেজ পাসিং 2.36 মিলিমিটার সিভ টু টোটাল। তাহলে এটা কি হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। এসিভি মানে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু মানে হচ্ছে টোটাল ওয়েট পাসিং 2.36 সিভ বাই টোটাল ওয়েট টেকেন। এটা হচ্ছে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু ফর্মুলা।
এইখানে কি বলা হয়েছে, লাস্ট 5 নম্বর যে স্টেটমেন্টটা তোমাকে মনে রাখতে হবে, আরেকটাই আছে, দাঁড়াও তোমাকে বসতে হবে চেয়ারে। 5 নম্বর, আই হ্যাভ টু সিট ইন চেয়ার, না হলে হবে না। এক সেকেন্ড। এখানে যেটা লাস্টে তোমাকে মনে রাখতে হবে যে ফর হাইওয়ে ম্যাটেরিয়াল এগ্রিগেট ক্রাশিং ভ্যালু যেটা আছে সেটা যেন কখনোই 30%-এর বেশি না হয়, শুড নট বি গ্রেটার দেন 30%, বা তুমি লিখে রাখো লেস দেন 30% হাইওয়ের জন্য। আর আদার টাইপ অফ কনস্ট্রাকশনের জন্য, আদার কনস্ট্রাকশন, আদার যে কোনো মানে আরসিসি ফারসিসি হোক, এগ্রিগেট ক্রাশিং ভ্যালু শুড বি লেস দেন 45%। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি, এই এগ্রিগেট ক্রাশিং ভ্যালু আমরা টোটাল করলাম 12.5 মিলিমিটার পাসিং, 10 মিলিমিটার রিটেন। সেখান থেকে আমরা কিছু যেই ম্যাটেরিয়ালগুলো হলো তার সেই ম্যাটেরিয়ালগুলো নিলাম। ম্যাটেরিয়ালগুলো নেওয়ার পরে আমি ওয়েট করলাম, এক্স ওয়েট হলো। এখানে আমাকে 40 টন ইন 10 মিনিট এই রেটে এখানে লোডটা দিতে হবে, মানে 40 টনের টোটাল লোড দেবো 10 মিনিটে, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে এগ্রিগেট ক্রাশ হয়ে যাবে। সেগুলোকে আমরা 2.36 মিলিমিটার শিপ দিয়ে পাস করাবো। যেই এগ্রিগেটগুলো পাস করে যাচ্ছে তার ওয়েট নেবো, সেটা যদি x1 হয়, বা যেটা রিটেন আছে সেটাও নিতে পারো, কিন্তু তোমাকে উপরে পাসিংটা রাখতে হবে। তুমি ধরো এটার ওয়েট করলে x1, এটার ওয়েট করলে ধরো x2, তাহলে উপরে তুমি কি করবে, x মাইনাস x2 ডিভাইডেড বাই x। তুমি বুঝতে পারলে তো? মানে উপরে মোট কথা পাসিংটা রাখতে হবে। তো টোটাল ওয়েট পাসিং হচ্ছে 2.36 ডিভাইডেড বাই টোটাল ওয়েট টেকেন করে যেটা ভ্যালুটা বেরোবে পার্সেন্টেজে, সেটাই হচ্ছে এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। এর ভ্যালুটা হাইওয়ে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে 30-এর নিচে যেন থাকে, এবং আদার কনস্ট্রাকশন যে কোনো কনস্ট্রাকশন হোক তার জন্য যেন 45-এর নিচে থাকে। এটাই হচ্ছে তোমার এগ্রিগেট ক্রাশিং ভ্যালু। দেখি এবার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। তোমরা এটাকে নোট করো। ব্যাস, আশা করি তোমার এটা নোট করা হয়ে গেছে। এবার আমরা পড়বো এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। কি হচ্ছে দেখো, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু তো সেম জিনিস। প্রথমে আমরা কি করব, 12.5 মিলিমিটার, দাঁড়া এটা একটু বড় করি, 12.5 মিলিমিটার সিপ দিয়ে পাস করছে আর 10 মিলিমিটার সিপে রিটেন করছে, এমন এগ্রিগেট আমরা নেব। সো উই উইল টেক এগ্রিগেট হুইচ পাসিং থ্রু 12.5 মিলিমিটার অ্যান্ড রিটেন ইন 10 মিলিমিটার সিপ। ব্যাস, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আগের মতনই, বুঝতে পারলে? 12.5 দিয়ে পাস করছে, 10 মিলিমিটার রিটেন করছে, এমন এগ্রিগেট আমরা নিলাম। এই এগ্রিগেটও আমরা এখানে নিয়ে নেব, একটা জায়গায় এখানে নিয়ে নিলাম। এটা একটু বেশি বড় হয়ে গেল, তো বড় করা যাবে না। ধরো এখানে একটা বাক্সর মধ্যে আমরা নিয়ে নিলাম, একটা বালতি বা কিছু একটা মোল্ড সিলিন্ডারে নিলাম। এখানে তো আমাদের এগ্রিগেটগুলো আছে। প্রথমে তুমি এর ওয়েটটা করে নাও। এটা হচ্ছে টোটাল এগ্রিগেট দ্যাট ইজ বিং টেস্টেড ফর এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। এটার ধরো ওয়েট হলো এক্স কেজি, ওয়েট করে নিলে। এবার এখানে কি বলো তো, এখানে একটা তোমার হ্যামার থাকবে। এটা আবার হ্যামার, মানে ইম্প্যাক্ট লোড দিচ্ছি। একই জিনিস দেখিয়েছি, কিন্তু এটা কিন্তু ইম্প্যাক্ট লোডের জন্য। এটা কি বলো তো, এটার মধ্যে কিছু স্পেসিফিকেশন আছে যেটা তোমাকে মনে রাখতে হবে। ফার্স্ট স্পেসিফিকেশন যেটা মনে রাখতে হবে, এর ওয়েটটা হয় হচ্ছে 14 কেজি। এটার কিন্তু 40 টন ছিল, এখানে কিন্তু টোটাল 40 টন লোড দেওয়া হয়েছিল। এখানে কিন্তু মাত্র 40 কেজি, 14 কেজি, সরি 40 বলছি, 14 কেজি, অনলি 14 কেজি। এর যে হাইটটা আছে, এই হাইটটা এখানে লিখছি। হাইটটা হচ্ছে তোমার 38 সেন্টিমিটার, আর এর নাম্বারটা হচ্ছে 15 নাম্বার অফ ব্লো। তুমি বুঝতে পারলে? মানে 14 কেজির হ্যামারটা 38 সেন্টিমিটার হাইট থেকে 15 বার তুমি এখানে ফেলবে। তুমি আমার কথা বুঝতে পারলে কি? 14 কেজি ওয়েটের হ্যামারটা 38 সেন্টিমিটার হাইট থেকে 15 বার তুমি ফেলবে। বুঝতে পারলে? তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে যে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালুতে আমরা কত এনার্জি ইউজ করি। এটা দেখো তো, এনার্জি ইউজড ইন ইম্প্যাক্ট টেস্ট কত হচ্ছে, 14 কেজি ইন্টু 9.81 করলে নিউটন হয়ে গেল, ইন্টু 38 সেন্টিমিটার আছে তো 0.38 মিটার হয়ে গেল, ইন্টু 15। বুঝতে পারলে? তাহলে এত নিউটন মিটার মানে জুল। তাহলে কত হচ্ছে এটা? পরীক্ষায় কিন্তু আসে, আমি বলে দিচ্ছি। এই ক্যালকুলেটারটা, এটা তোমার হবে হচ্ছে 14 কেজি ইন্টু 9.81 নিউটন হয়ে গেল, ইন্টু 0.38 মিটার হয়ে গেল, ইন্টু 15। সো ভ্যালু ইজ 782। এটা 780 ধরে দিতে পারো, মানে ভ্যালুটা আসবে হচ্ছে 780 জুল, অথবা তুমি বলতে পারো নিউটন মিটার। এত এনার্জি এখানে প্রডিউস হয়, এনার্জি ইউজড ইন ইম্প্যাক্ট ভ্যালু এত। তাহলে এই এনার্জিটা তুমি তৈরি করলে, এরপরে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ছিল, এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপটা কি হচ্ছে, আবার একই রকম।
2.36 দিয়ে তুমি পাস করাবে, 2.36 মিলিমিটার সিপ দিয়ে তুমি এগ্রিগেটগুলোকে পাস করাবে। বুঝতে পারলে? 2.36 মানে কারণ কি এই এগ্রিগেট তো এই ইম্প্যাক্ট পড়ার পরে গুঁড়ো হয়ে গেছে, হবে ইম্প্যাক্টটা 14 কেজির একটা ওয়েট যদি আমি 0.38 মিটার থেকে বাড়ি 15 বার, এগ্রিগেট তো গুঁড়ো হবেই। সেইগুলোকে আমি এখানে নিয়ে দেখবো যে কতগুলো রিটেন হচ্ছে, কতটা পাস হচ্ছে। কতটা রিটেন হচ্ছে সেটা দিয়ে আমার জানার কোনো দরকার নেই, কতটা পাস হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। ধরো এই এগ্রিগেটগুলো পাস করে গেছে, এই IS 2.36 যে সিটটা আছে সেটা দিয়ে পাস করে গেছে, ব্যাস এর ওয়েটটা আমি নিব x1, পাসিংয়ের ওয়েটটা, কিন্তু রিটেন না। যদি রিটেনের ওয়েট নাও তাহলে x মাইনাস রিটেন করতে হবে। মোট কথা আমার পাসিংয়ের ওয়েট লাগবে। তারপরে আমি কি করব, 4 নাম্বার দেখো, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু আমার হবে, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু হবে x1 বাই x ইন্টু 100%। মানে কি, ওয়েট পাসিং ডিভাইডেড বাই টোটাল ওয়েট। ওয়েট পাসিং কত, 2.36 মিলিমিটার সিপ, ওয়েট পাসিং থ্রু 2.36 মিলিমিটার সিপ বাই টোটাল ওয়েট। এটাকে আমি নিচে লিখি, এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু হচ্ছে ওয়েট পাসিং কত, 2.36 মিলিমিটার সিপ বাই টোটাল ওয়েট টেকেন ফর টেস্ট ইন্টু 100%। এটাই হচ্ছে তোমার এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু। তুমি বুঝতে পারলে? আর দেখো এখানেও তোমার দুটো ক্রাইটেরিয়া আছে যেটা তোমাকে মনে রাখতে হবে। 5 নম্বর টোটাল, 5 নম্বরটা হচ্ছে একই জিনিস, মানে ফর পেভমেন্ট বা হাইওয়ের জন্য আর কি, এই ভ্যালুটা যেন কখনোই শুড নট বি গ্রেটার দেন 30%, 30%-এর বেশি যেন না হয়, মানে 30%-এর থেকে কম। আর আদার কনস্ট্রাকশনের জন্য, ফর আদার কনস্ট্রাকশন এই ভ্যালুটা তোমার লেস দেন 45% হতে হবে, বা শুড নট বি গ্রেটার দেন 45%। মানে এইটা এটা সেম আর কি। ঠিক আছে, চলো এটা তোমরা এবার লিখে নাও, দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, এটা তোমরা লিখে নাও। এবার আমরা লাস্টে পড়বো হচ্ছে এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু। দেখো এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালুর দুটো মেথড আছে, দুটোই আমি পড়াবো, তার কারণ আছে। প্রথমে তো আমরা লস অ্যাঞ্জেলাস মেথডটা পড়ছি। কি পড়ছি? লস অ্যাঞ্জেলাস মেথড। এটা লস অ্যাঞ্জেলাস বার করেছিল। সবার প্রথমে অ্যাকচুয়ালি ডোরি অ্যাব্রেশন টেস্ট ইউজ করা হতো। এবার ডোরি অ্যাব্রেশন টেস্টটা কি বলতো 1951-এ ডিসকার্ডেড হয়ে গেছে। ডিসকার্ডেড কেন হয়েছে? কারণ কি লস অ্যাঞ্জেলাস যে টেস্টটা আছে সেটা বেশি বেটার রেজাল্ট দেয়। আমি তোমাকে বলছি, এখানে লিখে রাখো পয়েন্টগুলো। কি ইনিশিয়ালি, দাঁড়াও, initially this test was done by Dory aberration test, but in 1951 Los Angeles method supersede this and is used now, of now লিখে দাও, of now মানে অধুনা, of now মানে এখন লস অ্যাঞ্জেলাস মেথড ইউজ করে। তাহলে তোমাকে যদি বলে এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু আমরা কি মেথডে বার করি, তুমি বলবে স্যার লস অ্যাঞ্জেলাস টেস্টের মাধ্যমে আমরা বার করি। ঠিক আছে, ঠিক আছে। তো এবার এই টেস্টটা তো অ্যাব্রেশন, ডোরি অ্যাব্রেশন টেস্টটা তো ডিসকার্ডেড হয়ে গেছে, কিন্তু একটা মানে তোমার এর মাধ্যমে একটা হার্ডনেসের ভ্যালু দেয়। ঠিক আছে, ওইটা পরীক্ষা আবার দিয়ে দেয়, তো সেটার জন্য এটা একটু দেখতে হবে। হ্যাঁ, টেস্টটা জানার দরকার নেই, বাট ভ্যালুটা দেখতে হবে, সেটা আমরা পরে দেখবো। এখানে কি হচ্ছে দেখো, এখানে কিছুই না, এখানে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। এরকম একটা এই একই জিনিস 12.5 মিলিমিটার আর 10 মিলিমিটার, 12.5 মিলিমিটার না, বাক্সটা এটা দিয়ে দেখাবো, এক সেকেন্ড। প্রথমে তুমি সিপ নিবে, সেই সিপটা হচ্ছে 12.5 মিলিমিটার, তাই এটা হচ্ছে স্টেপ নম্বর 1। 12.5 মিলিমিটার দিয়ে পাস করবে আর 10 মিলিমিটারে রিটার্ন করবে। বুঝতে পারলে? এইরকম টেস্ট এগ্রিগেট তুমি নেবে। তো এগ্রিগেটস ইউ উইল টেক, যেটা হচ্ছে 12.5 মিলিমিটার দিয়ে পাস করছে আর 10 মিলিমিটারে রিটার্ন করবে। নিলে নামার পরে তুমি কি করবে বলো তো, একটা বাক্সর মধ্যে নিয়ে আসবে, একটা বাক্স, লস অ্যাঞ্জেলাস অ্যাপারেটাস, এরকম একটা ড্রাম থাকে, এই ড্রামটার ভিতরে তোমাকে ঢুকিয়ে দিতে হবে। তার মানে এইখানে তুমি প্রচুর এগ্রিগেট নিচ্ছ। দিজ আর ধরো এগ্রিগেটস, দিজ আর এগ্রিগেটস। কোন এগ্রিগেটগুলো? এই এগ্রিগেটগুলো যেগুলো ওইখান দিয়ে পাস করেছে, এখান দিয়ে রিটার্ন হয়েছে। মাঝখানে ফাঁকা কেন রেখেছি? কারণ আছে। মাঝখানে তোমাকে নিতে হবে হচ্ছে কিছু স্টিল বল, এরকমভাবে তুমি সাম নাম্বার অফ স্টিল বল নিবে।
স্টিল বলস, ঠিক আছে। এই স্টিল বলগুলো কত নাম্বার নিতে হবে, তার ওয়েট কত থাকে দেখো আমি বলে দিচ্ছি। ওয়েট হচ্ছে 395 টু 445, 390 টু 445 এত গ্রামের মধ্যে হয়, ইন রেঞ্জ অফ দিস। গ্রাম না কেজি, এক সেকেন্ড দাঁড়াও তো, মনে হয় 390 থেকে 445 গ্রামই বলেছে, গ্রামই বলেছে, গ্রামের মতো হয়, ঠিক আছে। এখানে যে তোমাকে রোটেশন দিতে হবে, এটা যেন রোটেট করে, কি বলো তো, এরকম একটা মেশিন, তো এরকম একটা মেশিন আছে ধরো, এরকম করে মেশিনটা রোটেট করবে, ভন 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 ভন। তোমরা যদি কেউ হাইওয়ে ল্যাবে গিয়ে থাকো কোনো কলেজে যেখানে আছে, তা তুমি দেখবে ওরকম করে মেশিনটা ঘুরতে থাকে, প্রচুর শব্দ হয়। তো কোথায় গেল, হ্যাঁ, এই যে রোটেশনটা যে হচ্ছে না, রোটেশনটা তোমার 333 থেকে 35 RPM এর মধ্যে রাখতে হবে। এই রোটেশন স্পিড রাখতে হবে কিন্তু, মানে 2 সেকেন্ডে যেন একবার ঘুরে, এইরকম আর কি অ্যাপ্রক্সিমেট। মানে 30 RPM মানে কি 30 বার ঘুরবে মিনিটে, আর মিনিটের সেকেন্ড হচ্ছে 60 হয়, তার মানে 2 সেকেন্ডে একবার, এরকম এই রোটেশন স্পিডটা তোমাকে মেনটেন করতে হবে। আচ্ছা, আর কি আছে, তাহলে তাহলে রোটেশন স্পিড এত হলো, আর 1000 রেভলিউশন তুমি ঘুরাবে, 1000 রেভলিউশন মানে 33 টু 35 RPM এ 1000 বার রেভলিউশন যখন হবে তখন তুমি বন্ধ করে দেবে। তার মানে মোটামুটি কত মিনিট হচ্ছে দেখো, আমি 30 ধরে নিয়ে করছি, 30 না তা 35 ধরে নিয়ে করছি, ডিভাইডেড বাই 35, মানে মোটামুটি এটা তোমাকে চলতে হবে হচ্ছে 28 মিনিটের মতো, আধা ঘন্টা, ঠিক আছে। 1000 ডিভাইডেড বাই যদি আমি 33 করি, হ্যাঁ 30 মিনিটস, মানে এই টেস্টটা ইন জেনারেল 30 মিনিটস চলে, 30 মিনিট। তার মানে বুঝতে পারছো তো, 33 টু 35 RPM স্পিডে তুমি ঘোরাবে, মানে একবার যেন ঘুরে এরকম 30, মানে 33 থেকে 35 বার ঘুরলে 35 বার যেন 1 মিনিটে ঘোরে। আমি বলতে চাইছি 33 থেকে 35 বার যেন 1 মিনিটে ঘোরে, ওটাকে RPM বলে। বললো 1000 রেভলিউশন তোমাকে দিতে হবে, 1000 রেভলিউশন ইন জেনারেল 30 মিনিটে কমপ্লিট হয়ে যায়, তুমি দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আর এটা বললাম ওয়েটটা, বললাম এত। হ্যাঁ, আর একটা হচ্ছে যে বলগুলো আছে স্টিল বলের ফাই, মানে ডায়ামিটারটা হচ্ছে 48 মিলিমিটার। এটা কি দেখা যাচ্ছে না নাকি পেনের কালিটা, ঠিক আছে। 48 মিলিমিটার যেন ডায়ামিটার হয়, 48 মিলিমিটার, ঠিক আছে। এরকম করে তুমি ঘষবে, ঘুরাবে, ঘোরানোর পরে তুমি বুঝতেই পারছো স্টিল বলগুলো এত ওয়েটের স্টিল বল আছে, যদি তুমি এতবার করে ঘোরাও তাহলে স্টিল বল তো ঠিকই আছে, ওটা স্টিল, যেহেতু এগ্রিগেটের অবস্থা খারাপ, এগ্রিগেটের কিন্তু অবস্থা খারাপ। এগ্রিগেটকে তুমি এই স্টিল বলের মাধ্যমে ঘোরাচ্ছ, ওই ইয়ের মাধ্যমে, স্টিল বল আছে, স্টিলের সাথে স্টিল হচ্ছে খুব হার্ডেস্ট ম্যাটেরিয়াল, স্টিল, ডায়মন্ড, দিজ আর দ্য হার্ডেস্ট ম্যাটেরিয়াল, ওয়ান অফ দ্য হার্ডেস্ট ম্যাটেরিয়াল। তো যদি তুমি কোনো একটা হার্ড ম্যাটেরিয়ালকে কোনো একটা সফট ম্যাটেরিয়ালের মধ্যে, মানে এগ্রিগেট স্টিলের তুলনায় সফট, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি, এগ্রিগেটটা যে আছে সেটা স্টিলের তুলনায় সফট। একটু সেকেন্ড দাঁড়াও তো, এটা অ্যাব্রেশন লিখো না, এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু দিয়ে আমরা হার্ডনেস বার করি, ভুল হয়ে গেছে, এটা একটু কারেক্ট করে নাও। দেখো, এর মাধ্যমে আমি স্ট্রেংথ বার করছি, ক্রাশিং স্ট্রেংথ, এর মাধ্যমে আমি টাফনেস বার করছি, এর মাধ্যমে লেখো হার্ডনেস। The thing that we can find by this is its name is hardness. তাহলে বুঝতে পারলে, এর মাধ্যমে আমরা ক্রাশিং স্ট্রেংথ বার করছি, এর মাধ্যমে টাফনেস বার করছি, আর এর মাধ্যমে হার্ডনেসটা বার করছি। আচ্ছা, তাহলে কিন্তু স্টিল বলগুলোর হার্ডনেস বেশি, সেই জন্য স্টিল বলগুলো কি এগ্রিগেটকে গুঁড়ো করে দেবে। কিন্তু এগ্রিগেটেরও কিছু ক্ষমতা থাকা উচিত, এগ্রিগেট যে আছে তার, মানে আমি যে এগ্রিগেটগুলো ইউজ করছি তার কিছু ক্ষমতা থাকা উচিত যেন পুরোপুরি ওকে ক্রাশ না করতে পারে। কীরকম হচ্ছে, এইখানে তুমি এবার নেবে সিপ, এই সিপটা কিন্তু আলাদা, কত 1.7 মিলিমিটার সিপ নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আগেরগুলো কিন্তু 2.36 ছিল, এখানে কিন্তু 1.7, ভুল করে ইয়ে করে দিও না, 1.7 মিলিমিটার সিপ তোমাকে নিতে হবে। নিয়ে যে গুঁড়োগুলো হলো সেগুলো তুমি দেখবে, কিছু এখানে রিটার্ন হয়ে যাবে, কিছু রিটার্ন হবে, কারণ কি সব এগ্রিগেট তো গুঁড়ো হবে না, কিছু পাস করবে। আমার এই পাসিং নিয়েই কাজ, পাসিংগুলো কত হচ্ছে তার ওয়েট করলে x1। আর প্রথমে এগ্রিগেটগুলো নিয়েছিলে সেটা হচ্ছে এক্স ওয়েট, এক্স গ্রাম ছিল, ধরো গ্রাম তো না কেজি হবে, এক্স কেজি নিয়েছিলে, আর এখানে হচ্ছে x1 কেজি তোমার বেরোলো, ঠিক আছে, বা গ্রাম যতই হোক না কেন। এবার দেখো, তাহলে এখানে আমরা কি বার করছি, এখানে আমরা বার করছি হচ্ছে এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু, সেটা কি হবে পার্সেন্টেজ, মানে দাঁড়াও, ওয়েট পাসিং কত 1.7 মিলিমিটার সিপ বাই টোটাল ওয়েট টেকেন। তুমি বুঝতে পারলে, এগ্রিগেট অ্যাব্রেশন ভ্যালু হলো ওয়েট পাসিং 1.7 মিলিমিটার সিপ ডিভাইডেড বাই টোটাল ওয়েট টেকেন, এইটা তুমি পার্সেন্টেজ করবে। তার মানে আমি বলতে চাইছি যে x1 বাই x ইন্টু 100%,
ঠিক আছে, এটা। এইখানে আরেকটা চেঞ্জ আছে, কি বলো তো? এইখানে হচ্ছে পেভমেন্টের ক্ষেত্রে আমি যদি পেভমেন্ট ইউজ করি, এই ভ্যালুটা অবশ্যই শুড নট বি গ্রেটার দেন 30%, কোনো সমস্যা নেই। কিন্তু আদার কনস্ট্রাকশানে এটা 50% আছে। আদার কনস্ট্রাকশানে শুড নট বি গ্রেটার দেন 50%। আগেরগুলো 45 ছিল, এটা শুধু 50%। ব্যাস, দিস ফিনিশ ইউর টেস্ট। 1 2 3 4 5। এবার তুমি এই পুরো জিনিসটার একবারে স্ক্রিনশট নিয়ে নাও বা এটা লিখে রাখো। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বললাম, এটা নাম্বার অফ রেভলিউশন 500 হবে। নাম্বার অফ রেভলিউশন হচ্ছে 500 রেভলিউশন, তার মানে এটা 15 মিনিট ধরে চলবে। প্লিজ মেক ইট কারেক্ট। আমি যে নাম্বার অফ রেভলিউশনটা বলেছিলাম 1000, সেটা 1000 না, নাম্বার অফ রেভলিউশন 500, মানে 33 to 35 আরপিএমে 500 বার আমি ঘুরাবো এবং 15 মিনিট ধরে হবে। 500 হলে বেসিক্যালি 15 মিনিট হয়ে গেল, এটা তুমি কারেক্ট করে নাও। হয়ে গেল। এবার দেখো তো তোমার এখানে কোনো ডাউট আছে কিনা। দেখো, আমি তোমাদের অনলাইনে পড়াচ্ছি, অতএব আমাকে প্রেডিক্ট করতে হবে যে তোমার কি ডাউট আসতে পারে। আই হ্যাভ টু প্রেডিক্ট, ঠিক আছে? আমাকে প্রেডিক্ট করতে হবে। দেখো তো তোমাদের মনে এই ডাউটটা আসলো কি না। এই ডাউটটা তো তোমাদের মনে আসা উচিত। তোমাদের কোনো ডাউট নেই? একটাই ডাউট এখানে তোমাদের আসা উচিত, আমার যা মনে হয়। যদি তুমি ভালো স্টুডেন্ট হয়, তোমার মাথায় এতক্ষণে ডাউট চলে আসা উচিত। তুমি ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে ভাবো যে কী ডাউট আসা উচিত, কী একটা জিনিস আছে এই পুরো টেস্টের মধ্যে যেটা আমি বলিনি, মিসিং, সেই জায়গাতেই তোমার ডাউট আসা উচিত। ইউ পজ দ্য ভিডিও অ্যান্ড থিঙ্ক, এই পুরো ভিডিওর মধ্যে এমন কি জিনিস আছে যেটা আমি বলিনি, সেখানে তোমার ডাউট থাকা উচিত। তুমি পজ করে ভেবে নিয়েছো, এবার আমি বলবো। দেখো, যেই জিনিসটা আমি বলিনি সেটা হচ্ছে নাম্বার অফ স্টিল বল। এখানে যদি আমি 5টা স্টিল বল নিই, তাহলে যে পরিমাণ ক্রাশ হবে বা যে পরিমাণ গুঁড়ো হবে, যদি আমি 10টা নিই নিশ্চয়ই সেই পরিমাণ গুঁড়ো হবে না। যদি আমি 50টা নিই নিশ্চয়ই সেই পরিমাণ গুঁড়ো হবে না। তাহলে কতগুলো নাম্বার অফ বল নেব সেটা আমি বললাম না কেন? আমার কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ স্টিল বল এখানে মেনশন করা নেই। আই হ্যাভ নট মেনশন নাম্বার অফ স্টিল বল। তার কারণ আছে, নাম্বার অফ স্টিল বল আমি এখানে মেনশন করিনি। নাম্বার অফ স্টিল বল ভ্যারি করে গ্রেডেশনের উপরে। নাম্বার অফ স্টিল বল যদি তুমি বাড়াও তাহলে কিন্তু বেশি গুঁড়ো হবে, নাম্বার অফ স্টিল বল কমালে বেশ কম গুঁড়ো হবে। যদি বাকি প্যারামিটারগুলোকে তুমি কনস্ট্যান্ট রাখো, বাকি প্যারামিটার বলতে আমি বলতে চাইছি রোটেশন, রেভলিউশন, স্পিড, সব যদি তুমি কনস্ট্যান্ট রাখো আর কি, তাহলে যে তোমার মানে নাম্বার অফ স্টিল বল যদি তুমি বাড়াও তাহলে গুঁড়ো বেশি হবে, নাম্বার অফ স্টিল বল কমালে গুঁড়ো কম হওয়া উচিত। কিন্তু আমি বলিনি কেন, তার কারণের জন্য তোমাকে কোডে আসতে হবে। 2386 পার্ট 4 তুমি ডাউনলোড করো রাইট নাও। ভিডিও পজ করে আগে ডাউনলোড করো, তারপরে ভিডিও খুলতে আসবে। এগুলো কিন্তু তোমাকে কেউ শেখাবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। মানে যদি তুমি আমার ক্লাস থেকে না শেখো তাহলে তোমাকে কেউ শেখাবে, এই জায়গাগুলো শেখাবে না। হয়তো এই ভ্যালুটা তোমাকে বলে দেবে, কিন্তু এই জিনিসগুলো শেখাবে না। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে 2386 আমার এখন খুলতেই চাইছে না। আমার ফোনটাও হয়ে গেছে খারাপ, খুলছেই না আর। একটু দাঁড়াও, ব্যবস্থা করতে হবে। ব্যাস, চলে আসলাম। দেখো, ডাউনলোড হলো, অন্যভাবে একটু খুলতে হলো। পেজ নম্বর 22-এ মানে 18-তে চলে আসো, মানে ইয়ের পেজে। তোমার বেসিক্যালি কোডের যে পেজ আছে, দেখো কোডের পেজের 18-তে। তোমার পিডিএফে কত নম্বর পেজে খুলছে সেটা নিয়ে কিন্তু আমি কনসার্ন নই। তোমার পেজের 18-তে চলে আসো, মানে কোডের যে পেজ 18 আছে, দেখো নিচে লেখা আছে, সেই পেজে তুমি চলে আসো। দেখো গ্রেডিং লেখা আছে 5.3.2.1 গ্রেডিং লেখা আছে। গ্রেডিং দেওয়া আছে ABCDEFG। অতএব এটাও কিন্তু একটা কোশ্চেন যে অ্যাব্রেশন যে টেস্টটা আছে লস অ্যাঞ্জেলাস, সেখানে কতগুলো গ্রেডিং থাকে। মনে রাখবে দেয়ার আর 6 গ্রেডিং, 6টা গ্রেডিং আছে। আলাদা আলাদা গ্রেডিংয়ের জন্য আলাদা আলাদা এগ্রিগেটের ওয়েট নিতে হবে। মানে ধরো এ গ্রেডিং হলো, তাহলে 5000 ওয়েট নিতে হবে এগ্রিগেট। ওটা যে ওয়েট অফ চার্জ বলা আছে না, সেটা গ্রাম, সেটা হচ্ছে এগ্রিগেটের ওয়েট। চার্জ মানেই হচ্ছে এগ্রিগেট। এবার আমি এটা মুছে দিচ্ছি, কারণ কি আমাকে এই লস অ্যাঞ্জেলাস টেস্টটা একটু বোঝাতে হবে ভালো করে। দেখো, এই যে তুমি এই বাক্স তো না, এটা একটা ইয়ের মধ্যে নিয়েছিলে, লস অ্যাঞ্জেলেস অ্যাপারেটাসের মধ্যে এগ্রিগেট নিলে প্রথমে। এগুলো হচ্ছে এগ্রিগেট নিচ্ছি আমি, হ্যাঁ। এগ্রিগেট হয়ে গেল মামা।
আর তার সাথে আমি কিছু নিলাম কি স্টিল বল। তা আমি বলতে চাইছি যে কতগুলো স্টিল বল নেব এবং কতটা এগ্রিগেট নেব সেটা আমার এখনো বলা হয়নি। দেখো ঠিক আছে, এখানে কি বলেছে তুমি বুঝতে পারবে। দেখো এখানে বলেছে গ্রেডিংয়ের জোন হিসাবে ABCD এ থেকে জি অবধি গ্রেডিং, তাহলে কত হলো 6 নাম্বার অফ গ্রেডিংস আর হেয়ার। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, 6 নাম্বার অফ গ্রেডিংস আর হেয়ার। ঠিক আছে, ওকে। দেন কি বলেছে, গ্রেডিং ওয়াইজ তোমার বলের ভ্যারিয়েশনটা করবে। মানে ধরো গ্রেডিং এ হলো তাহলে 12টা বল নেব, আমি এক্সাম্পল দিচ্ছি। গ্রেডিং এ হলে 12টা বল, 12 নাম্বার বল। গ্রেডিং বি হলে কত, 11 নাম্বার বল। গ্রেডিং সি হলে কত, 8 নম্বর বল। অবভিয়াসলি এগুলো তোমাকে মনে রাখতে হবে না। এরকম BCDEFG 1 2 3 4 5 6 7, ভগবান 7 নাম্বার গ্রেডিং আছে। ছি 7টা গ্রেডিং আছে। ঠিক আছে, অতএব তোমাকে বলছে গ্রেডিং ওয়াইজ তোমার নাম্বার অফ বলটা ভ্যারি করবে এবং গ্রেডিং ওয়াইজ তুমি কত ওয়েট নেবে। যে ওয়েট অফ চার্জ যেটা বলা আছে না, গ্রাম, তার মানে গ্রেডিং এতে ওয়েট কত বলা আছে, 5 কেজি, ওটা গ্রামে আছে, আমি কেজিতে লিখছি। গ্রেডিং বি হলে কত নেবে, 4.584 কেজি। গ্রেডিং সি হলে কত নেবে, 3.330 কেজি। মানে এই যে বলা আছে এইগুলো চার্জ মানেই হচ্ছে এই জিনিসটা, এগ্রিগেটটা। বুঝতে পারলে? অতএব কতটা ওয়েট নেবে কতটা না নেবে সেটা গ্রেডিংয়ের উপর ডিপেন্ড করে। এবার তুমি বলবে যে দাদা এটা তো বুঝতে পারলাম, বাট গ্রেডিংটা কি আমি বুঝতে পারলাম না। দেখো গ্রেডিংটা কি, গ্রেডিংয়ের জন্য তুমি টেবিল 2-তে চলে আসো। টেবিল 2-তে দেখো লেখা আছে ওই পেজেরই টেবিল 2-তে যে গ্রেডিংস অফ টেস্ট স্যাম্পল। তার মানে পরিষ্কার বুঝতে পারছো, একদিকে লেখা আছে পাসিং, একদিকে লেখা আছে রিটেন্ট। আমি গ্রেডিং এটা তোমাকে দেখাচ্ছি। ধরো গ্রেডিং এ আছে, এখানে কি বলেছে, উপরেরগুলো সব 80 আর 63, তারপরে কি আছে 63 50, তারপরে কি আছে 50 40, তারপরে কি আছে ধরো 40 25, তারপরে কি আছে 25 20, এরকম করে ধরো আছে। তার মানে গ্রেডিং এর ক্ষেত্রে কি এখানে কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই, এখানে কিচ্ছু নেই, মানে এগুলো দিয়ে সব পাস করে গেছে। 40 থেকে 25-এ আছে, এটা কত দিয়েছে 2050, মানে 40 মিলিমিটার সিভে রিটেন করবে, 40 মিলিমিটার সিভ থেকে পাস করবে, 25 মিলিমিটার রিটেন করবে। এরকম এগ্রিগেটের ওয়েট যদি 1250 গ্রাম হয় তবে ওটা গ্রেডিং এর মধ্যে পড়লো, আমি এটা বলতে চাইছি। তারপরে তুমি দেখো গ্রেডিং ডিটা, দেখো গ্রেডিং ডিতে চলে আসো। গ্রেডিং ডি দেখো বলেছে 4.75 মিলিমিটার থেকে পাসিং, 2.36 মিলিমিটারে রিটেন্ড। যদি 5000 মানে 5 কেজি যদি হয়, 5 কেজিটাই যদি এরকম হয় তাহলে আমি সেটা কত কিসে নেবো, গ্রেডিং ডি নেবো। তাহলে তুমি গ্রেডিংটা কি করে হয় বুঝতে পারলে, গ্রেডিংটা আমার সিভ অ্যানালাইসিস থেকে পাওয়া যায়। গ্রেডিং মানেই সিভ অ্যানালাইসিস। তার মানে আমার যেটা বলার বক্তব্য ছিল, এগুলো তো সব ভুলভাল জিনিস। দেখো আমার বলার বক্তব্য ছিল যে নাম্বার অফ স্টিল বল কটা নিব সেটা আমার গ্রেডিংয়ের উপর ডিপেন্ড করবে। কটা টোটাল গ্রেডিং আছে, 7টা গ্রেডিং আছে কোডে, টোটাল 7 গ্রেডিংস আর দেয়ার। এই গ্রেডিংটা কিসের উপর ডিপেন্ড করবে, গ্রেডিং উইল ডিপেন্ড অন সিভ অ্যানালাইসিস। সিভ অ্যানালাইসিসের উপর গ্রেডিং ডিপেন্ড করবে। ব্যাস, ফিনিশড, মেকানিক্যাল প্রপার্টি ফিনিশড। আচ্ছা, ফিনিশ হয়নি। ওই আমি বলেছিলাম যে ওই হার্ডনেসের ভ্যালুটা আমি বলবো তোমাদের। দেখো ডোরি অ্যাব্রেশন টেস্ট 20812-তে তুমি পাবে। কিসে পাবে, 20812। কিছুই না, এখানে তোমাকে টেস্টটা সম্বন্ধে জানতে হবে না। একটা হার্ডনেসের ভ্যালু আছে, সেই ভ্যালুটা থেকে কোশ্চেন চলে আসে পরীক্ষাতে। তার জন্য আমি তোমাদের বললাম কী করা হয় বলো তো। এখানে এগ্রিগেট না হয়, ধরো এরকম একটা ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালের মধ্যে তুমি এগ্রিগেট নিলে তো ইউ হ্যাভ টেকেন দ্য এগ্রিগেটস। এখানে স্টিল বল টল ইউজ করা হয় না। এখানে কি ইউজ করা হয় বলো তো, এরকম একটা ফানেল টাইপের জিনিস থাকে আর এদিকে একটা ফানেল টাইপের জিনিস থাকে। এটা তুমি নেটে সার্চ করলেই পেয়ে যাবে, ডোরি অ্যাব্রেশন টেস্ট লিখে সার্চ করবে যদি দেখার ইচ্ছে হয়। এইখানে থাকে হচ্ছে কোয়ার্টজ স্যান্ড। কি স্যান্ড থাকে, কোয়ার্টজ, QUARTZ, কোয়ার্টজ স্যান্ড থাকে। কোয়ার্টজ স্যান্ডগুলো না চোখা অ্যাঙ্গুলার টাইপের হয়। কি থাকে এখানে, কোয়ার্টজ স্যান্ড, মানে যেই স্যান্ডগুলো অ্যাকচুয়ালি এগ্রিগেটকে মানে ঘষে নষ্ট করতে পারে সেই স্যান্ড, কোয়ার্টজ স্যান্ড, QUARTZ, কোয়ার্টজ স্যান্ড থাকে। এবং এই স্যান্ডগুলো ধীরে ধীরে এখানে ফেলা হয়। ওই উপায় আছে, তুমি দেখবে, মানে তুমি জাস্ট ডোরি অ্যাব্রেশন টেস্ট ইন্টারনেটে সার্চ করো, তুমি দেখতে পাও কিচ্ছু নাই, যে দুটো ফানেল টাইপের থাকে, এখান থেকে পড়তে থাকে, এরকমভাবে ম্যাটেরিয়ালটা পড়তে থাকে, স্যান্ডটা একটা নির্দিষ্ট রেটে পড়তে থাকে এবং এগ্রিগেটটাও একটা নির্দিষ্ট রেটে ঘুরলো। তুমি বুঝতেই পারছো যখন ঘুরতে কী হচ্ছে, এগ্রিগেটের মধ্যে অ্যাব্রেশন হচ্ছে, মানে এগ্রিগেটের ওয়েট লস হচ্ছে। ওই ওয়েট লসটাই আমাকে দেখতে হবে। তাহলে হার্ডনেসের ভ্যালুটা কি, হার্ডনেস
যেটা তোমাকে মনে রাখতে হবে হার্ডনেস ভ্যালু সেটা হচ্ছে 20 মাইনাস লস অফ ওয়েট ডিভাইডেড বাই 3। ও লস অফ ওয়েট ইন গ্রাম দিতে হবে, এটাও ইম্পর্টেন্ট। লস অফ ওয়েট ইন গ্রাম ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এটার দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে 17, একটা হচ্ছে 14। এইটা হচ্ছে তোমার ডিজায়ারেবল আর এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল লিমিট বা পারমিসেবল। অবশ্যই গ্রেটার দেন, মানে হার্ডনেস ভ্যালুটা যদি 17 থেকে বেশি হয় তাহলে আমি বলবো যে আমার এগ্রিগেট খুব ভালো, মানে এটা ডিজায়ারেবল, এই এগ্রিগেটই আমি চাই, একদম ডিজায়ার্ড। মানে ধরো তুমি, আমি ছেলে হিসাবে বলবো না, ধরো আমি একজন মেয়েকে বলছি, তুমি ধরো তোমার ধরো ইয়ে হবে, কি বলে ওটাকে স্বয়ম্বর সভা হবে এবং সেখানে অনেকগুলো ছেলে এসছে, ঠিক আছে। অনেকগুলো ছেলের মধ্যে ধরো একটা ছেলে বিরাট কোহলি এসছে, তো সেটা কি ডিজায়ারেবল, মানে এটা হলে বেশি বেটার। আর মোটামুটি ধরে নাও KL রাহুল এসছে, তাহলে সেটা পারমিসেবল, মানে ওটা হলেও চলবে। কিন্তু ধরে নাও বা ধরো এখানে বিরাট এসছে, অবভিয়াসলি এটা ডিজায়ারেবল না। বা ধরো KL রাহুল এসছে, অথবা তোমার ধরো পান্ত এসছে, ঋষভ পান্ত, এটা হচ্ছে পারমিসেবল আর চলবে, এটা হলেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। বা বুমরা এসছে ধরো, এইসব হলে চলবে। কিন্তু ধরো এখানে আকাশ চোপড়া চলে আসলো, তাহলে তো মোটেও ডিজায়ারেবল না, সেই এগ্রিগেট চলবে না, সেটাকে তোমাকে রিমুভ করে দিতে হবে। তুমি বুঝতে পারলে তো আমি কি বলতে চাইছি? মানে 14-এর উপর থাকা মানে ডিজায়ারেবল, মানে এটা হলে আমার বেটার, আমি এটাই চাই আমার লাইফে, ঠিক আছে। যেমন চাকরির ক্ষেত্রেও ধরো না, তুমি ধরো কারোর সিভিল সার্ভিস হয়ে গেল, IAS ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস, একদম হায়েস্ট পোস্টে প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে সে রিটায়ার করবে, এটা হচ্ছে তার ডিজায়ারেবল পোস্ট। ইঞ্জিনিয়ারিং সার্ভিস হলো স্টেট PSC, চলবে, পারমিসেবল, চলে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু ধরো কোনো কারণে প্রাইভেট কোম্পানিতে জব করতে হচ্ছে, নট অ্যাকসেপ্টেড, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমাদের ক্ষেত্রেও আছে, ঠিক আছে, স্মৃতি মান্দানা হলে বেটার, তাই না। এনিওয়ে, তো হার্ডনেস ভ্যালু হচ্ছে এইটা তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এটা আসে, এই ফর্মুলাটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। লস অফ ওয়েট ইন গ্রাম, এটা আবার কেজিতে দিও না, মানে এইটা গ্রামটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ কি এই ভ্যালুটা তো তুমি না বললে যে কোনো খুশিতে রাখতে পারো, কারণ কি এটা তো দুটোর রেশিও না, নিচে তো 3 একটা নিউমেরিক ভ্যালু আছে, ওটা গ্রামেই রাখতে হবে কিন্তু, ঠিক আছে। অ্যান্ড দিস ফিনিশ ইউর অল মেকানিক্যাল প্রপার্টির সিলেবাস। এবার দেখো, এবার ফিজিক্যাল প্রপার্টির একটা জিনিস বাকি ছিল, সেটা আমাকে পড়াতে হবে। সেটা কি বলতো? সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট। খুব সোজা জিনিস, একটু ডিফিকাল্ট আছে, একটু অন্যরকম যেহেতু, সেই জন্য কি দেখো, তোমাকে প্রথমে কি করতে হবে বলো তো, এখানে সারফেস স্যাচুরেটেড ড্রাই, SSD কন্ডিশনটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। সারফেস স্যাচুরেটেড ড্রাই, এইটা কিভাবে পাওয়া সম্ভব তুমি ভাবো। দেখো, এটার মানেটা এটাই, এই যে ধরো একটা স্টোন আছে, আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন করে দিচ্ছি, হ্যাঁ, আরামসে পড়ো। এটা ধরো একটা স্টোন আছে, দিস ইজ এ স্টোন। এই স্টোনের মধ্যে কিছু গর্ত, জল, মানে ফুটো টুটো তো থাকবেই কিছু না কিছু। তো স্টোনের যে ভেতরের ভয়েডটা আছে, সেই ভয়েডটা ধরো ওয়াটার দিয়ে ফিল, কিন্তু সে সারফেসে কোনো ওয়াটার নেই, তাহলে কি বললাম? দেখো, SSD কন্ডিশন মানে কি, এটাই ইম্পর্টেন্ট, এটাই থেকেই পরীক্ষা কোশ্চেন আসে। SSD মিনস MEANS, SSD মিনস সারফেস স্যাচুরেটেড dry condition, that is the voids or intergranular spacing within the aggregate are filled with water. ইন্টারগ্র্যানুলার যে স্পেসিংগুলো আছে সেটা ফিল আছে ওয়াটার দিয়ে, বাট দ্য সারফেস অফ এগ্রিগেট ইজ কমপ্লিটলি ড্রাই। এইটাকে বলে সারফেস স্যাচুরেটেড ড্রাই কন্ডিশন। এই কন্ডিশন দিয়েই সমস্ত রকম এগ্রিগেটের টেস্ট করা হয়। SSD কন্ডিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি বলতে চাইছি, ধরো তোমার কাছে কোনো এগ্রিগেট এসে পৌঁছালো,
তুমি একজন সাইট ইঞ্জিনিয়ার, তোমার কাছে একটা এগ্রিগেট এসে পৌঁছালো, তুমি প্রথমেই চেক করবে যে এগ্রিগেটটা এসএসডি কন্ডিশনে আছে কিনা, সারফেসটা যেন ড্রাই হয়, ভেতরে যেন ওয়াটার থাকে, এই কন্ডিশনটা তোমাকে চেক করতে হবে। কি করে চেক করবে না করবে সেটা তো অবভিয়াসলি ব্যাপার। দেখো, প্রথমে তো তুমি সারফেসে ওয়াটার আছে কিনা সেটা হাত দিলেই বুঝতে পারবে। এগ্রিগেটের সারফেসে তুমি হাত দিয়ে দেখবে ড্রাই আছে কিনা, যদি ড্রাই থাকে তার মানে ওয়াটার নেই, ড্রাই না থাকলে বৃষ্টির জল এসছে তার মানে এগ্রিগেটের ওয়েট বেড়ে যাবে। কিন্তু ধরো তোমাকে 100 কেজি এগ্রিগেট বলেছিল তোমাকে দেবে, 100 কেজি এগ্রিগেট, হ্যাঁ, এবার তুমি এমন এগ্রিগেট নিয়ে আসলো যে জলে ভেজা, তাহলে সেই এগ্রিগেটের ওয়েটটা বেড়ে যাবে না? আছে ধরো 90 কেজি, জল আছে 10 কেজি, এগ্রিগেট আছে 90 কেজি, ওয়াটার আছে 10 কেজি, আলটিমেটলি কত? 100 কেজি শো করবে। ইজ ইট গুড অর ব্যাড? 100% ব্যাড। কারণ কি, আমার তো এগ্রিগেট 100 কেজি শো করার দরকার নেই। তুমি বুঝতে পারলে তোমার কথা? এটাই হচ্ছে ব্যাপার। অতএব তোমাকে সারফেস স্যাচুরেটেড ড্রাই হতে হবে। এবার কি করে বলবে যে স্যাচুরেটেড আছে কিনা? স্যাচুরেটেড থাকার জন্য তোমাকে কিছুই না, তুমি অল্প একটু এগ্রিগেট নিয়ে হিট করো, হিট করে যদি দেখো যে এগ্রিগেটের ওয়েট কমছে, তার মানে ভেতরটা তোমার স্যাচুরেটেড ছিল, কারণ কি ভেতরের জলটা বেরিয়ে যাবে। তুমি বুঝতে পারছো? ধরো এই এগ্রিগেটটাকে আমি বুনসেন বার্নারে হিট করলাম, যদি আমি বুনসেন বার্নারটাকে হিট করি তাহলে কি হবে? এর এগ্রিগেটের জলগুলো বেরিয়ে যাবে না? তাহলে ওই এগ্রিগেটের ওয়েটটা কমবে। যদি এগ্রিগেটের ওয়েট না কমে তাহলে তুমি ভাবে পুরোটাই মালটা ড্রাই ছিল। এগ্রিগেটের ওয়েট যদি না কমে তাহলে পুরোটাই ড্রাই ছিল। যদি এগ্রিগেটের ওয়েট ধরো প্রথমে ছিল এগ্রিগেটের ওয়েট হচ্ছে 10 কেজি, এখন দেখতে পাচ্ছ 9.5 কেজি হয়েছে, তার মানে হ্যাঁ ভেতরে জল ছিল 0.5 কেজির। আচ্ছা, এবার তুমি আমাকে বলবে যে তাহলে দাদা এটা তোমার ভালো, মানে ড্রাই হলেই তোমার ভালো, আমি কেন এসএসডি কন্ডিশন করব? ড্রাই হলে ভালো, কিন্তু আমাদের যে ক্যালকুলেশনগুলো করা হয়েছে সব এসএসডি কন্ডিশন ধরে করা হয়েছে, তুমি ড্রাই ধরে করতে পারো না। মানে আমরা যখন মিক্স ডিজাইন করব, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। মিক্স ডিজাইন কি? ডিউরিং মিক্স ডিজাইন all the calculations is been done কিভাবে? considering SSD condition। এবার মিক্স ডিজাইনে সমস্ত কিছু এসএসডি কন্ডিশন করে করা আছে, তুমি যদি ড্রাই নিয়ে করো তাহলে কিন্তু হবে না। মানে ড্রাইও করা যাবে না, ফুল স্যাচুরেটেডও করা যাবে না, মানে সারফেসে জল থাকলেও হবে না, তোমাকে এসএসডি কন্ডিশনে রাখতে হবে। তুমি যত মানে যখন আমরা IS 20262 পড়বো, সরি IS 10262 মিক্স ডিজাইন, তখন দেখবো যে পুরো এগ্রিগেট যেটা আছে পুরো কিন্তু এসএসডি কন্ডিশন ধরে করা হয়েছে। তোমাকে কিন্তু এসএসডি কন্ডিশন মেনটেন করতে হবে সাইটে, নাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। কী করে মেনটেন করবে? প্রথমে তো সারফেসে ওয়াটার থাকলে তো তুমি বুঝেই যাবে ভাই জল আছে, এটাকে শুকাতে দেয় আগে। যদি ভেতরে জল আছে কিনা কি করে বুঝবে? ভেতরে জল আছে বোঝার জন্য তুমি কয়েকটা এগ্রিগেট নিয়ে বুনসেন বার্নারে ইয়ে করো, টেম্পারেচার দাও। যদি দেখো যে ওই এগ্রিগেটের ওয়েটটা কমে যাচ্ছে, তার মানে ওখানে জল ছিল, তাহলে ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। অত এক্স্যাক্টলি তো এসএসডি মেনটেন করা সম্ভব না, সাইটে এভাবেই কাজ হয়। তুমি বলতে পারো যে দাদা তাহলে তো পুরোটা যে জল আছে আমি কি করে বুঝবো? অত বোঝা সম্ভব নয়, ঠিক আছে? মানে সাইটে এইভাবেই কাজ হয়, মানে একটু ওয়েট কমছে মানে ধরে নেবে ঠিক আছে এসএসডি আছে, মানে তুমি বুঝতে পারবে না যে পুরোটা স্যাচুরেটেড কিনা। মানে আমি বলতে চাইছি, ধরো তুমি একটা এগ্রিগেট নিলে 10 কেজি, ঠিক আছে, 9.5 কেজি হলো আফটার বার্নিং, তুমি বলতে পারো যে 0.5 কেজি কমলো। যদি প্রপারলি এসএসডি থাকতো তাহলে হয়তো 1 কেজি কমতো, হতেই পারে, কিন্তু এত অ্যাকিউরেটলি তুমি সাইটে কাজ করতে পারবে না। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি বলতো বিভিন্ন রকম 3টে জিনিস পড়বো। একটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, একটা হচ্ছে ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, আর একটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। একটা টেস্ট আছে, কি করলো? প্রথমে আমি একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে এগ্রিগেট ঢালব যতটা হয়, এগ্রিগেট ঢাললাম এবং এই সিলিন্ডারটা ওয়াটার দিয়ে ফিল করে দিলাম। আমি কিন্তু ভাষাটা লিখছি না, তোমরা লিখে নাও। হ্যাঁ, সিলিন্ডারের মধ্যে এগ্রিগেট নিলাম এবং নিয়ে পুরো সিলিন্ডারটাকে ওয়াটার দিয়ে ফিল করে দিলাম। তাহলে কি হলো? এর ওয়েট নিলাম, এর ওয়েটটা ধরো এ হলো, ওয়েট এ কেজি। এটা কি হলো ওয়েটটা? এটা হচ্ছে সিলিন্ডার প্লাস ওয়াটার, শর্ট নোট এভাবে বানাতে হয়, বুঝলো তো, প্লাস এগ্রিগেট। বুঝলে? অত ভাষা লেখার তো সময় নেই। সেকেন্ড কি হলো দেখো, সেকেন্ড তুমি এই ইয়েটা নেবে, নিয়ে শুধু ওয়াটার দেবে পুরোটা, তার ওয়েট করলে ওয়েট হচ্ছে বি কেজি। এটা কি হলো বলো তো? সিলিন্ডার প্লাস ওয়াটার। এবার তোমাকে একটা শর্টকাট আমি বলে দিচ্ছি, এ মাইনাস বি করবে, এটা হচ্ছে 3 নাম্বার স্টেপ, এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কি হলো বলো তো? এক্স। ধরে নিলাম এ মাইনাস বি ইজ এক্স। এ মাইনাস বি, এ মাইনাস বি কিসের ভ্যালু শো করবে? এক্স কেজি। এটা শো করবে হচ্ছে
ওয়েট অফ এগ্রিগেট ইন ওয়াটার, মানে জলের মধ্যে এগ্রিগেটের ওয়েট কত ছিল, তুমি বুঝতে পারলে? ব্যাস। এবার 4 নম্বর স্টেপ কি হবে বলো তো? 4 নম্বর স্টেপ কি হবে? এই যে এগ্রিগেটগুলো তুমি জলের মধ্যে নিয়েছিলে, এই এগ্রিগেটই নিতে হবে, কিন্তু অন্য এগ্রিগেট নেবে না। এই এগ্রিগেট, টেক এগ্রিগেট ফ্রম স্টেপ 1, স্টেপ 1-এর এগ্রিগেটগুলো ইনটু এ ক্লথ, একটা কাপড়ের মধ্যে রাখবে, ক্লথ এরকম আমি তোমাকে বলছি। ধরো এই যে চাদর আছে, এরকম একটা চাদরের মধ্যে, কাপড়ের মধ্যে তুমি এগ্রিগেটগুলো রাখলে, তাতে কি হবে বলো তো? যদি তুমি অনেকক্ষণ ধরে রেখে দাও ক্লথ, if you put continue staying of aggregate in the cloth for an hour, SSD condition, আমি ইয়ে দিয়ে লিখছি, কালো দিয়ে লিখছি, সারফেস স্যাচুরেটেড ড্রাই কন্ডিশন উইল অ্যাচিভ। তুমি বুঝতে পারলে? কাপড়টা কি করবে বলো তো? কাপড়টা হচ্ছে, যদি সুতির কাপড় হয়, সিনথেটিক কাপড়ে রাখবে না, সুতির কাপড়, কাপড়টা হচ্ছে সারফেসের ওয়াটারটাকে শুষে নেবে। সারফেসের ওয়াটারটাকে শুষে নিচ্ছে, কিন্তু ভেতরের ওয়াটারগুলো থেকেই যাচ্ছে। তাহলে কি কন্ডিশন আমরা পাবো? এসএসডি কন্ডিশন। এবার তুমি বুঝতে পারলে যে সাইটে জল থাকা সত্ত্বেও এসএসডি কন্ডিশন তুমি কি করে পাবে? ধরো সাইটে, আমার 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 মতে, আমি তোমাকে বলছি, আমি তো এটা নিজেও দেখেছি, ধরো সাইটে বৃষ্টি হয়েছে, এবার এগ্রিগেটগুলো রাখা ছিল, তো বৃষ্টি হওয়ার পরে তো এগ্রিগেটের জল আসতেই পারে, এটা তো কন্ট্রাক্টরের কোনো দোষ নেই। এটাতে কি কন্ট্রাক্টরের কোনো দোষ আছে? বৃষ্টি পড়ছে, ইট ইজ এ ন্যাচারাল ক্যালামিটি, কিচ্ছু করার নেই। বৃষ্টি পড়ে সাইট হয়ে গেল, কিচ্ছু না, তুমি কাপড়ের মধ্যে এরকম একটা চাদর মেলে দেবে, মেলে দিয়ে কাপড়ের মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ শুকাতে দেবে, 30 মিনিট করলেও যথেষ্ট, দেখবে ওটা এসএসডি কন্ডিশন অ্যাচিভ করে গেছে। মানে সারফেসের ওয়াটারগুলো সুতির কাপড় হলে শুষে নেবে, কিন্তু ভেতরের ওয়াটারগুলো শুষতে পারবে না, এসএসডি কন্ডিশন উইল অ্যাচিভ। আচ্ছা, তারপরে কি করবে? হ্যাঁ, এসএসডি কন্ডিশন উইল অ্যাচিভ, দেন টেক ওয়েট অফ দিজ এগ্রিগেট। ঠিক আছে, ওয়েটটা কীরকম হলো? ধরো সি হলো, এ বি এক্স হলো, এটা সি, সিটা তাহলে কি? ওয়েট অফ এসএসডি কন্ডিশন এগ্রিগেট, মানে এগ্রিগেটের এসএসডি কন্ডিশনের ওয়েট হচ্ছে সি কেজি। বুঝতে পারলে? আর এবার লাস্ট স্টেপটা কি বলো তো? বার্ন না, ওটা হচ্ছে ইয়ে, মানে হিট করতে হবে, হিট দ্য এগ্রিগেটকে হিট করো টু দ্য ড্রাই কন্ডিশন। এবার আমি এগ্রিগেটকে পুরো ড্রাই করে দিলাম, আমাকে করতে হবে টেস্ট করার জন্য, পুরো এগ্রিগেটকে ড্রাই করে দিলাম, মানে কমপ্লিট ড্রাই এগ্রিগেট। সেটার ওয়েটটা কত হলো? ডি। ধরো ডি হচ্ছে, ডি কেজি হচ্ছে ওয়েট অফ কি? ড্রাই এগ্রিগেট, কমপ্লিটলি ড্রাই এগ্রিগেটের ওয়েট হচ্ছে ডি কেজি। হয়ে গেল। এবার তোমার যে ইয়েগুলো আছে, স্টেপগুলো, এবার এটা আমি মুছে দিচ্ছি, কিন্তু এবার এটা না, মুছবো না, দাঁড়াও, অবস্থা খারাপ। তাহলে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কি হচ্ছে দেখো, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি 1 নম্বর। 2 নম্বর তুমি কি পাবে? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, দেন তুমি পাবে হচ্ছে 2 নম্বর তুমি পাবে হচ্ছে ইয়ে, অ্যাপারেন্ট বা ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি। আর একটা কী পাবে? ওয়াটার অ্যাবজর্পশন। এই 3টে জিনিস তুমি এর টেস্টের মাধ্যমে পাবে। অ্যাবজর্পশন, 3টের ভ্যালু তোমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। প্রথমটা কি? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। কীরকম হবে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি? বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি তোমার হবে, উপরে নেবে ডি ডিভাইডেড বাই সি মাইনাস এক্স। এক্স মানে বুঝতে পারছো তো? এ মাইনাস বি। এই জায়গাটা অনেকখানে বইতে এইরকম করেও লেখা থাকে, সি ডিভাইডেড বাই এ মাইনাস বি। ওই এ মাইনাস বিটাকে আমি এক্স ধরে নিয়েছিলাম বলে এরকম হয়েছে, মানে বাল্কের ক্ষেত্রে তুমি সি ইউজ করবে। ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি দেখো, ডি ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স, মানে কি? ডি ডিভাইডেড বাই ডি মাইনাস এ মাইনাস বি। বুঝতে পারলে? তুমি বুঝতে পারলে আমার কথা? ডি ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স, ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি। আর যদি ওয়াটার অ্যাবজর্পশন তুমি বার করতে চাও, মানে কতটা ওয়াটার অ্যাবজর্ব হলো, সেটার জন্য তোমাকে কি করতে হবে? সি মাইনাস ডি বাই ডি। দেখি, দাঁড়াও তো, ওয়াটার অ্যাবজর্পশনের ফর্মুলাটা সি মাইনাস ডি বাই ডি না? কতটা ওয়াটার অ্যাবজর্ব হলো, এক সেকেন্ড, হ্যাঁ, সি মাইনাস ডি বাই ডি।
ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে সি মাইনাস ডি বাই ডি ইন্টু 100%। ব্যাস, এই তিনটে জিনিস তোমাকে মনে রাখতে হবে। সি মাইনাস ডি কেন করলাম বললো তো, এসএসডি কন্ডিশন মাইনাস ড্রাই কন্ডিশন ডিভাইডেড বাই ড্রাই। তাহলে এসএসডি কন্ডিশনে কী ছিল, ওয়াটারটা কতটা অ্যাবজর্ব হয়েছে তুমি বুঝতে পারছো না কেন? সি মানে কি, সি মানে হচ্ছে ওয়েট, মানে আমি বলতে চাইছি যে সি মানে হচ্ছে এসএসডি কন্ডিশন না, মানে 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 এগ্রিগেটের ফুটোর ভিতরে কতটা ওয়াটার আছে শুধু এইটুকু বার করবে, এগ্রিগেটের সারফেসে কতটা ওয়াটার আছে সেটা বের করবে না। তো এটা পারফেক্ট ওয়াটার অ্যাবজর্পশনের একটা ইয়ে, ওয়াটার অ্যাবজর্পশন কত এগ্রিগেট নিচ্ছে সেটা বার করার জন্য তোমাকে সি মাইনাস ডি বাই সি করতে হবে। ব্যাস হয়ে গেল, দিস এন্ডস ইয়োর ফিজিক্যাল টেস্ট অলসো। এইভাবে তুমি বার করতে পারবে। একটা অঙ্ক আছে, অঙ্কটা করো তো, এটা আমি মুছে দিচ্ছি এবার। নিউমেরিক্যাল কোশ্চেন একটা করলেই তুমি বুঝতে পারবে। নিউমেরিক্যাল কোশ্চেনটা কি দিয়েছে, মাস অফ ওভেন ড্রাই, ওভেন ড্রাই এগ্রিগেটের মাস বলেছে 3.625 কেজি। আচ্ছা, এসএসডির মাস কত দিয়েছে, 3.6503 কেজি। আর একটা কি দিয়েছে দেখি, ও মাস আন্ডার ওয়াটার, মাস আন্ডার ওয়াটার মানে কি বুঝতে পারলে তো, এ মাইনাস বি, মানে আমাদের ক্ষেত্রে যেটা এ মাইনাস বি ছিল অথবা এক্স ছিল সেটা। মাস আন্ডার ওয়াটার কত দিয়েছে, 2293.0 গ্রাম। এবার বলেছে ফাইন্ড স্পেসিফিক গ্র্যাভিটি ওয়াটার অ্যাবজর্পশন। তাহলে দেখো, প্রথমে তুমি দেখো কি বলবে, তুমি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বার করো। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কী ছিল ফর্মুলা, ডি ডিভাইডেড বাই বাল্ক বলেছো, তার মানে সি মাইনাস এক্স। তাহলে ডি কত, ওভেন ড্রাই 36255 ডিভাইডেড বাই 36503 মাইনাস 2293। এটা করো যা আসবে। আচ্ছা, ট্রু কত, ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি ডি ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স, তার মানে 36255 পয়েন্ট হবে 3650 সরি 3625.5 মাইনাস 2293। আর ওয়াটার অ্যাবজর্পশন কত হবে, ওয়াটার অ্যাবজর্পশন কত হবে গো, সি মাইনাস ডি বাই ডি, সি কত 3650.3 মাইনাস ডিটা কত 3625.5 ডিভাইডেড বাই ডি 3625.5। বার করো তিনটে। 3625.5 ডিভাইডেড বাই 3650.3 মাইনাস 2293। এটা হচ্ছে 2.67। দেখো তো স্পেসিফিক গ্র্যাভিটি এরকমই হয় এগ্রিগেটের, এটা একটু বেশি হবে 3625.5 ডিভাইডেড বাই 3625.5 মাইনাস 2293, 2.72। বুঝতেই পারছো ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি। ট্রু মানে কি, আমি কিন্তু বলা হয়ে গেছে আমার, আর বলবো না। ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি মানে উইদাউট কনসিডারিং এয়ার ভয়েডস, এখানে হচ্ছে কনসিডারিং এয়ার ভয়েডস, ওই জন্য বাল্ক। আর ওয়াটার অ্যাবজর্পশন পার্সেন্টেজটা দেখো 3650.3 মাইনাস 3625.5 ডিভাইডেড বাই 3625.5, এটা এসছে হচ্ছে তোমার 0.68%। ব্যাস হয়ে গেল। চলো আজকে এইটুকুই থাক। আজকে আমার অফলাইন ক্লাসও আছে, আমি আর নিতে পারছি না ওই জন্য। ওকে, এটা পড়ো, নেক্সট দিন আমি ওয়াটার শুরু করে দেবো। ওকে চলো টাটা।